টি-20 ক্যারিয়ারের ইতি টানছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত সিরিজে হায়দ্রাবাদে খেলবেন শেষ ম্যাচ। বিকেলে সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আসন্ন বিপিএল এর উইকেট হবে স্পোর্টিং। গ্রাউন্ডস কমিটিকে নির্দেশনা বিসিবি সভাপতির। চন্ডিকা হাথুরু সিংহে ও কিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছে বোর্ড। এবং লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই সামনে রেখে অনুশীলন শুরু ব্রাজিলের। ইনজুরি নিয়ে বিপাকে টিম ম্যানেজমেন্ট। ভিনিসিয়াসের চোটে দলের সুযোগ পেলেন পেরেইরা। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ভারত সিরিজের মাঝে টি-20 ক্যারিয়ার শেষ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন আছে কাল দিল্লিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে অন্য একটি সূত্রের দাবি, লোয়ার মিডল অর্ডারে আপাতত তার বদলি না থাকায় রিয়াদ অবসর নিতে পারেন হায়দ্রাবাদ সিরিজের শেষ টি-20 খেলে। আজ বিকেলে সংবাদ সম্মেলনে নিশ্চিত হওয়া যাবে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর গুঞ্জন নিয়ে। এই মুহূর্তে দিল্লিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঠিক আসলে অবসর কিনা জানি না, তবে অবসর নিয়ে কিন্তু একটা দিল্লিতে নতুন একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, যে গুঞ্জনের ডালপালা কিন্তু মেলেছিল প্রথম টি-20-র আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন একটা আভাস দিয়েছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ক্যারিয়ার কি তারই ঠিক করতে হবে, এবং নির্বাচকদের সঙ্গে কথা বলে যেহেতু 2026 বিশ্বকাপকে সামনে রেখে একটা নতুন পরিকল্পনা সাজাতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যে কারণে কিনা বাংলা ক্রিকেটের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানও কিন্তু টি-20 থেকে সরে গিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের বয়স প্রায় 39 ছুঁই এই বয়সে তার চাইতে বড় কথা হচ্ছে তার যে পারফরমেন্স, যে ম্লান পারফরমেন্স যেটা শুরু হয়েছিল বিশ্বকাপ থেকে, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, এরপরে ভারতের বিপক্ষে প্রথম টি-20-তে তার যে ব্যাটিং অ্যাপ্রোচ সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং তারপরে কিন্তু সেই গুঞ্জনের ডালপালা মেলেছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি সকাল থেকে এ পর্যন্ত আমার সঙ্গে দুইজন বিসিবি পরিচালকের কথা হয়েছে, তারা বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 থেকে অবসরে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তবে সেখানে একটা বিষয় আসলে সামনে এসেছে যে আগামীকাল দিল্লিতে বাংলাদেশের টিকে থাকার যে ম্যাচ, সেই ম্যাচটা দিয়ে কি মাহমুদুল্লাহ রিয়াদ টি-20-তে অবসরে যাচ্ছেন নাই সিরিজটা দিয়ে? সেখানে আসলে তারা বলছেন যেহেতু 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে যা প্রথম 3 টি-20 অর্থাৎ টি-20 সিরিজের জন্য, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ যদি অবসরে চলে যান, তার যেহেতু আপাতত কোনো বিকল্প নেই, শামীম পাটোয়ারিকেও বিবেচনা করা হয়নি, সেক্ষেত্রে আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো এমনও দেখা যেতে পারে যে হায়দ্রাবাদে যে শেষ টি-20 ম্যাচ রয়েছে সেই টি-20 ম্যাচ খেলেই তিনি অবসরে যাচ্ছেন। তবে এই সিরিজ থেকে যে তিনি অবসরে যাচ্ছেন সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত করে বলাই যায়। আজ বিকেল 5টার সময় স্থানীয় সময়, বাংলাদেশ সময় 5:30টায় বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে। তার আগে বাংলাদেশের প্রেস কনফারেন্স রয়েছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি একাধিক সূত্র থেকে সেই প্রেস কনফারেন্সে মাহমুদুল্লাহ রিয়াদের আসার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং সেই প্রেস কনফারেন্সে হয়তো বা আমরা জানতে পারবো মাহমুদুল্লাহ রিয়াদের পরবর্তী অবসরের বিষয়। আর যদি তাই হয় তবে কিনা এই সিরিজটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অন্যতম সিরিজ হয়ে থাকবে, কারণ সেটা মাঠের পারফরমেন্সে না হোক, অন্তত মাঠের বাইরের নানা পারফরমেন্সে। বলছিলাম যে সাকিব আল হাসান, আমরা যে পঞ্চপাণ্ডব বলি, সে পঞ্চপাণ্ডবের 2 পাণ্ডব অর্থাৎ তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা তো আপাতত আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও আন্তর্জাতিক ক্রিকেটের বিবেচনায় নেই। মুশফিকুর রহিম টি-20-তে খেলছেন না। সাকিব আল হাসান 2টা ফরম্যাটকে গুড বাই বলেছেন। সেক্ষেত্রে যদি মাহমুদুল্লাহ রিয়াদও এখান থেকে বিদায় নেন, তবে বলা যায় যে পঞ্চপাণ্ডবের যে যুগ, সেই যুগ আসলে শেষ হয়ে যাচ্ছে। একটু বাংলাদেশ দলের অনুশীলনের কথা বলছিলাম, যে আগামীকাল যে ম্যাচ দিল্লিতে, বাংলাদেশ দলের পরিসংখ্যান কিন্তু খুবই ইতিবাচক। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণের পরই অনুশীলনের নামে ভারত, এবং বিকেলে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশের। এই ছিল আমার কাছে দিল্লি থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের সবশেষ আপডেট। দিল্লি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের অবসর গুঞ্জন এবং দ্বিতীয় টি-20-র আগে দু দলের সবশেষ অবস্থা। ভারত তো বটেই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন শহর দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। টি-20-তে এর আগে এখানে 200 রান পেরিয়েছে মোটে 3বার। বাংলাদেশ ভারতের বিপক্ষে এখন পর্যন্ত যে একটা টি-20 জিতেছে তাও এই মাঠে। তাই তো ধুঁকতে থাকা টাইগারদের সামনে অনুপ্রেরণা হতে পারে অরুণ জেটলির এই রেকর্ড। দিল্লি থেকে মাহবুব রিমনের রিপোর্ট। অরুণ মানে সূর্য, সে হিসেবে দিল্লির বুকে প্রায় 150 বছর মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামটির নাম ঠিকঠাক। তবে ফিরোজ শাহ কোটলা থেকে প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির নামে এই মাঠের নামকরণ মোটে 1 যুগ আগে।
যমুনার পারে ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে 1948-এ। এরপর 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত যা স্বাগতিক হয়েছে 83টি ম্যাচের। বর্ডার গাভাস্কার ট্রফির যাত্রা শুরু এই মাঠে। এখানে জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে 10 উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন অনিল কুম্বলে। নয়াদিল্লির এই মাঠেই সুনীল গাভাস্কার টেস্টে স্যার জন ব্র্যাডম্যানের 29 শতকের রেকর্ড স্পর্শ করেন। আবার তারই উত্তরসূরি সচিন টেন্ডুলকার ভাঙেন গাভাস্কারের করা 35 টেস্ট সেঞ্চুরির রেকর্ড। 1951 সালে 10ম উইকেটের রেকর্ড 111 রানের জুটিরও সাক্ষী এই মাঠ। অরুণ জেটলির দর্শক ধারণ ক্ষমতা প্রায় অর্ধলক্ষ, তবে রানের খেলা টি-20 কিন্তু সেই হিসেবে এই মাঠের রেকর্ড অতটা স্বস্তির নয় মোটেও, অন্তত তা ব্যাটসম্যানদের জন্য। বরং তা উপমহাদেশীয় পিচগুলোর মতোই ট্রিপিক্যাল, যেখানে বল খুব একটা লাফায় না, যে কারণে একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনেও যেতে হয়েছিল এই মাঠকে। রাতের বেলাতে থাকে শিশিরের প্রভাব। অরুণ জেটলি স্টেডিয়ামে এখন পর্যন্ত টি-20 হয়েছে 13টি, যেখানে 9 বার জিতেছে পরে ব্যাট করা দল, আর আগে ব্যাট করা মোটে 4 বার। 200 রানের স্কোর পেরিয়েছে 3টা, যার 2টোই করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে এই মাঠে এভারেজ স্কোর 133, দ্বিতীয় ইনিংসে যা 139। তবে পাওয়ার প্লেতে এখানে রান ওঠে গড়ে 10 করে। ভারতের এই বিখ্যাত অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের জন্য সবচাইতে লাকি ভেন্যু, কারণ এখন পর্যন্ত রঙিন পোশাকে এই মাঠে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। 2019 সালে ভারতের বিপক্ষে টি-20 জয় কিংবা সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সেই টাইমড আউট আর নানা আলোচিত জয় সবই এসেছিল এই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। তাই তো চেন্নাই হয়ে কানপুর কিংবা গোয়ালিয়র একটা জয়ের খোঁজে হন্য হয়ে থাকা টাইগাররা সেই জয়ের দেখা যদি পায় দিল্লিতে, এর চাইতে স্বস্তির আর কী বা হতে পারে। মাহবুব বিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নেয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। বিসিবি সভাপতি ফারুক আহমেদের এমন বক্তব্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেল। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে এখনও রয়েছে নানা যদি কিন্তু। আইনি জটিলতার বিষয়ে নাক গলাবে না বোর্ড, তবে স্টেডিয়াম বা টিম হোটেলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না। একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, কিন্তু সেটা সম্ভব কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার নতুন করে আশাবাদী হতে পারেন সাকিব ভক্তরা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দেশে ফিরে মাঠে নামতে পারবেন এমন নিশ্চয়তা পাওয়া যায়নি এতদিন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আর বিসিবি সভাপতির সাম্প্রতিক বক্তব্যে সাকিবের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার হয়নি কিছু। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এপিটাফ লিখে ফেলেছিলেন অনেকে। তবে 21 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে সাকিব খেলবেন বলেই ধারণা করা হচ্ছে এখন। তার নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্টকে আগের চেয়ে আন্তরিকই মনে হলো। গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 663 স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলছেন সাকিব। তবে সেখানে যাওয়ার আগে ভারতে সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের নাকি বলে গেছেন দেখা হবে মিরপুরে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারের বিপিএল এর সব পিচ হবে স্পোর্টিং। গ্রাউন্ডস কমিটিকে এমন নির্দেশনাই দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে জাতীয় দলের অধিনায়ক শান্তর কড়া সমালোচনার পর আবারও আশার বাণী শুনিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এদিকে গ্লোবাল টি-20 সুপার লিগে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে পাঠাতে চাইলেও রাজি হয়নি বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের পরিবর্তে সেখানে অংশ নিতে পারে রংপুর রাইডার্স। বিসিবি কর্তারা জানান, হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহ ও ক্রিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছেন তারা।
আমরা যখন হোমে খেলি কিন্তু 140-50-এরই উইকেট হয়, সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে, বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কিভাবে 180 করা যাবে। ভালো উইকেটে খেলার অভ্যস্ততা না থাকলে উন্নতি হবে কি করে? টাইগার অধিনায়কের সমালোচনার পর নতুন করে আলোচনা ওই পুরানো ইস্যু নিয়ে। এবারও সেই আশার বাণী বিসিবি কর্তাদের কণ্ঠে। নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওই ধরনের উইকেট, তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায়। বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন। আমরা এবার চেষ্টা করব বিপিএল এর উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি। আই উইল মেক শিওর T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় এবং সেটা দলই ঠিক করবে কি করা যায়। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক মিটিং করেই চলেছেন ফারুক আহমেদ। বোর্ড ও জরুরি সভা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন 4টি। 14 অক্টোবর বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে দল, রিটেনশন পলিসি ও গ্রেডিং সহ যাবতীয় বিষয় চূড়ান্ত করার চ্যালেঞ্জ রয়েছে। তবে জানা গেছে এখনও এন্ট্রি ফি পরিশোধ করেনি একাধিক ফ্র্যাঞ্চাইজি। তাই 7 দল থেকে শেষ পর্যন্ত সংখ্যাটা কমে আসে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল রাজি না হওয়ায় গ্লোবাল T20 সুপার লিগে অংশ নেবে কোন দল সেটাও জানিয়েছেন বোর্ড প্রধান। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তো আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অফারের কথা জানিয়েছে। রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে, তারা যাওয়ার সম্ভাবনা আছে। মিটিং এজেন্ডায় না থাকলেও আলোচিত সমালোচিত দুই লঙ্কান চান্ডিকা হাথুরুসিংহে ও গামিনী ডিসিলভাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় বোর্ড কর্তাদের। এখনো কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস। এখনো কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। তবে এটা এখন আমাদের চিন্তায় আছে, আমরা এখন এটা মাথায় আমাদের আছে। এটা গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল, সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না, কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে নারী বিশ্বকাপের খবর। নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখনও সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ব্যাটিং ও ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ ছিল ক্রিকেটারদের। পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতে তাদের মাটিতে সিরিজ জয়ের সুখ স্মৃতি আছে জ্যোতিদের। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে দল, আশা বোলিং কোচ তালহা জুবায়েরের। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের সূক্ষ্ম স্মৃতি হাওয়ায় মিলিয়ে গেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই। বোলাররা শতভাগ উজাড় করে দিলেও বাজে ব্যাটিংয়ের সেই পুরনো রোগে নাকাল টাইগ্রেস। ছন্নছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ভুগিয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। ইংল্যান্ডের করা 118 রানের ছোট সংগ্রহ মনে হয়েছে পাহাড় সমান বোঝা। ইংলিশদের বিপক্ষে ভরাডুবির কারণ খুঁজে বের করেছে টিম ম্যানেজমেন্ট। সে অনুযায়ী ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা ছিল অনুশীলনে। ব্যাটারদের ওপর দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার তাগিদ কোচিং স্টাফের। ইংল্যান্ডের সাথে ম্যাচটা হয়তো আমাদের স্ট্রাইক রোটেশনটা আমরা যদি একটু বেটার অপশন করতে পারতাম শুরুতে এবং পাওয়ার প্লেটা ইউজ করতে পারতাম, হয়তো আমাদের রেজাল্টটা আমাদের ফরে আসতো। দে আর লুকিং ফর এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। আশা করি আমরা যেই ভুলগুলো করেছি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 3টা ডিপার্টমেন্টই ভালো করতে হবে। হ্যাঁ, আমরা ইংল্যান্ডের সঙ্গে ফিল্ডিং হয়তো বা গ্রাউন্ড ফিল্ডিং আমরা খুব ভালো করেছি। 2টো ক্যাচ আমরা ছেড়েছিলাম, ওইখানে আমাদের হয়তো বা একটু পিছিয়েছি আমরা। ব্যাটিংয়ে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। আমি মনে করি আমরা যদি ভালো পজিটিভলি ব্যাটিং করতে পারি, ইন্টেন্ট থাকে, তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখনও বিশ্বকাপের সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। 10 অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সার্জা পর্ব শেষে দল এরপর উড়াল দেবে দুবাইয়ে, সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ। অতীতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি আছে টাইগ্রেসদের। তাই সামর্থ্য অনুযায়ী পারফর্ম করলে এ 2 ম্যাচে জ্যোতিদের জয় পাওয়া সম্ভব বলে আশাবাদী কোচিং স্টাফ। আমরা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিলাম। সো এই ট্রাস্টগুলো টিমের মধ্যে আছে এবং মেয়েরা এটাও খুব ভালোভাবেই বিশ্বাস
বিশ্বাস করছে যে আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে তার থেকে অনেক বেটার সাইড আমরা। সো আই হোপ যে আমরা এই সেম ট্রাস্টটা নিয়ে আমরা মাঠে থাকতে পারবো এবং আমরা ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারবো। 12ই অক্টোবর দুবাইয়ে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন কমিশনের প্রধান। আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারপর আমরা আমাদের রিকমেন্ডেশন দেব। হ্যাঁ, আমরা আজকে বলেছি যে আমরা একটা পেপার তৈরি করেছি আজকে, এটাতে একটা রূপরেখা আছে, এটা নিয়ে আলাপ আলোচনা করবো। তারপর আপনাদের সাথেও আলাপ আলোচনা করবো। আপনাদের মানে নট অনলি মিডিয়া, আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন জায়গায় আছে। তারপর আপনার ধরেন এই ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথেও আলাপ আলোচনা করতে হবে, কারণ ওদেরও তো অনেক বিচার থাকে, টেকনিক্যাল ওদের এটা। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো। তো আজকে এখন আমরা সেই পর্যায়ে আসিনি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে কিনা? এইখানে আমাদের একটু রিজার্ভেশন আছে। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না, একটা জায়গায় তো শেষ করতে হবে। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব। আপনার যারা অ্যাডভাইজার আছেন, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবেন। আমরা রিকমেন্ডেশনটা দিয়ে দেবো। এই পয়েন্ট করলে হয়তো বা পাবলিকের একটু সুরাহা হতে পারে, সুরক্ষা হতে পারে। আমাদের কাজে ওইটুকু। এবার আপনি বলেন, আপনি পেপার পড়েন? আপনি কি পেপার পড়েন? হ্যাঁ, পেপারে কি বাস তো আমাদের জন্ম তারিখও দিয়ে দিছিল 1 অক্টোবর থেকে, শেষও দিয়ে দিছে 31 ডিসেম্বর। তাহলে আমাদের তার বাইরে আর বলার কিছু নেই, যদি ওনারা না করেন। তা আজকের মতো আপনারা এখানে করেন, আমরা এগোতে থাকি, আপনারাও আসেন, স্পেসিফিক প্রশ্ন করবেন, করুন। আর যা যা বললেন উইল অ্যাডহিয়ার টু দ্যাট, আমরা করব। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছিলেন কমিশনের প্রধান। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা হলেও দেশের উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনী বিধিমালা নিয়ে নেই কমিশনের সুস্পষ্ট অবস্থান। কোনো প্রার্থী বিদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, তা নিয়ে অস্পষ্ট বক্তব্য দিয়েছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। নিরুত্তাপ বাফুফে নির্বাচন নিয়ে নতুন করে উত্তাপ ছড়ানোর সুযোগ নেই। তবে একটা বিষয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে, তা হলো কয়েকজন প্রার্থীর দেশের বাইরে বসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বাসনা, যদিও এই বিষয়টি এখনো গুঞ্জন পর্যায়ে সীমাবদ্ধ। দেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বাফুফে নির্বাহী কমিটির অনেকেই গা ঢাকা দিয়েছেন। তবে ফুটবল পাড়ায় ফিসফাস আলোচনা শোনা যায়, সেখান থেকে 2-1 জন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এক্ষেত্রে কোন পলিসিতে যাবে নির্বাচন কমিশন, এমন প্রশ্নে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দিতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার। আপনি দেশে আসতে পারতেছেন না, সেজন্য বিদেশ থেকে করবেন, এটাতে অ্যালাউ করে না, এটা লিগ্যাল সিস্টেম অ্যালাউ করে না। উনি যদি এটা আমাদের হাই কমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে করবো যে অথেন্টিক। আর নাহলে কে পাঠাইলো, কত কাস্টিং নিচে দিল, কেমন করে বুঝবো? বিদেশ থেকে মেজবাউদ্দিন নাম দিয়ে একটা ফর্ম ফিল আপ করে আপনি পাঠাইলেন, এটা আমি কোনোদিন সাইন করি নাই। হাউ ডু আই ভেরিফাই? সুতরাং ওই রাস্তায় যাওয়াই বুদ্ধিমানের কাজ না, ওটা জায়েজ কাজ হবে না। নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করেছে কমিশন, তাতে প্রার্থিতা নিয়ে আপত্তি দাখিলের সুযোগ রয়েছে 17 অক্টোবর। তবে এজন্য ওই প্রার্থীকে দিতে হবে 50,000 টাকা। পরদিন শুনানি হলেও তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে 20 অক্টোবর। যদি না সে 19 এবং 20 অক্টোবর মধ্যবেলার আগে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে 9 অক্টোবর থেকে বাফুফে নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে বলে তফসিলে ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ফর্ম কেনা যাবে 10 এবং 12 অক্টোবরও। দাখিল করার জন্য সময় দেওয়া হয়েছে 2 দিন, আর এই মনোনয়ন ফর্মের যাচাই বাছাই হবে 16 অক্টোবর। কোনো উপায়ে অর্থ বা অন্য কোনো কিছুর প্রলোভন কিংবা ভয়ভীতি প্রদর্শন করে কোনো ভোটারের নিকট ভোট চাওয়া যাবে না, এবং অনুরূপ কোনো প্রচারণায় যারা অংশগ্রহণ করবেন
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশন ক্ষমতাবান থাকবে। 26 অক্টোবর দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত রাজধানীর একটি 5 তারকা হোটেলে চলবে বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে সভাপতি পদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে হলে খরচ হবে 1 লাখ, সিনিয়র সহসভাপতির 75,000, সহসভাপতি 50,000 এবং সদস্য পদের জন্য 25,000 টাকা। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আবারও শক্তিশালী প্রতিপক্ষের সামনে ব্রাজিল, যে ম্যাচটাকে আরও কঠিন করে তুলেছে ভিনিসিয়াস জুনিয়র সহ এক গাদা ফুটবলারের ইনজুরি। তাদের ছাড়াই পালমেইরাসের মাঠে অনুশীলন শুরু করেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। চিলির বিপক্ষে এই ম্যাচ ব্রাজিলকে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, যেটা দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। দরিভাল জুনিয়রের এই ব্রাজিল কোনোভাবেই আপ টু দ্য মার্ক না। এই দল নিয়ে স্বপ্নবাজ হতে পারেন না ব্রাজিলের একেবারে কট্টর সমর্থকরাও। ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই গিয়ে রীতিমতো ধুঁকছে সেলেসাও। কোয়ালিফাইবারের বটম লাইনের কাছাকাছি অবস্থান করা দলটা এবার প্রস্তুতি নিচ্ছে চিলিকে সামলানোর জন্য। শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ব্রাজিল। তাতে বেশ জটিল হয়ে পড়েছে বাছাই পর্ব পার হয়ে যাওয়ার সমীকরণ। যদিও 2026 বিশ্বকাপে দল বাড়ছে, তাই কনমেবল অঞ্চল থেকে বেড়েছে কোটাও। কিন্তু এই সুবিধা শুধু ব্রাজিলের একার জন্য না, বাকি দলগুলো জোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর টিকিট পেতে। টানা কয়েকটা জয় হয়তো বদলে যেতে পারে ভঙ্গুর ব্রাজিলের চিত্র। ফুটবলার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ভারী হবে সবারই আত্মবিশ্বাস। তবে সেই স্বপ্ন আপাতত দেখার সুযোগ নেই এই অক্টোবর উইন্ডোতে। ঘাড়ের ইনজুরি দল থেকে ছিটকে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াসকে। তাকে ছাড়া সত্যিই বিপাকে দরিভাল জুনিয়র। শুধু ভিনিসিয়াস নন, চিলি ম্যাচের আগে ইনজুরির লম্বা তালিকা ব্রাজিল দলে। এলিসন বেকার, ব্রেমের, গুয়েরমে আরানা, তাদের কাউকেই পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফিলার হিসেবে ভিনিসিয়াসের জায়গায় দরিভাল জুনিয়র দলে ডেকেছেন আন্দ্রে পেরেইরাকে। এছাড়াও বাকি জায়গাগুলো পূরণ করতে লুকাস বেরালদো, ওয়েভারটন আর এলেক্স টেলেসকে নিয়ে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। শুধু ইনজুরি নয়, ব্রাজিলকে ভাবতে হচ্ছে ম্যাচ ভেন্যু নিয়েও। চিলির বিপক্ষে ম্যাচ ওরা খেলবে সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে। তার মানে আবারও অ্যাওয়ে ম্যাচ ভীতি। গেল মাসে প্যারাগুয়ে গিয়ে হারের তিক্ততা নিয়ে ফিরেছে তারা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে আবারও ভর করেছে একই শঙ্কা। যদিও চিলি যে খুব ভালো ছন্দে আছে তাও বলা যাবে না। SM ইকবাল, সময় সংবাদ। মায়ের স্বপ্ন পূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেটের চা শ্রমিকের মেয়ে ফুটবলার দীপা মুন্ডা। বাফুফে থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেও অর্থ সংকট আর অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় যেতে পারেননি ক্যাম্পে। তবে বিভিন্ন ক্লাবে খেলে এখন পর্যন্ত তার ঝুলিতে জমেছে অসংখ্য অর্জন। অপু বণিকের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। হারনামানা চা শ্রমিকের মেয়ে দীপা মুন্ডা। শত প্রতিবন্ধকতার পরও ফুটবলের প্রতি তার ভালোবাসা কমেনি এতটুকু। সিলেটের দলদলি চা বাগানের এক ঘরে থাকেন পরিবার নিয়ে। পড়াশোনা করেছেন 10ম শ্রেণী পর্যন্ত। 13 বছর বয়সে মাকে হারানোর পর বাবার হাত ধরেই এসেছেন এতদূর। 2014-তে ঢাকা স্পার্টান ক্লাবের হয়ে লিগ শিরোপা জেতেন দীপা। নির্বাচিত হন সেরা ডিফেন্ডার। 2016-তে তার দল নাসরিন ফুটবল একাডেমি পায়োনিয়ার লিগের শিরোপা জয় করে। 2021 থেকে 23 পর্যন্ত শেখ ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টে সিলেট সদরের হয়ে টানা 3 বার চ্যাম্পিয়ন হয় তার দল। নারী ফুটবল টুর্নামেন্টে দীপার নেতৃত্বে জুম্মন লুসাই একাডেমি জিতেছে শিরোপা। ফুটবল খেলে অজস্র ট্রফি জিতেছেন, যা এখনও স্মৃতিকাতর করে দীপাকে। তবে একটা আক্ষেপ রয়েই গেছে, জাতীয় দলে ডাক পেলেও অর্থের অভাবে গায়ে চাপানো হয়নি লাল সবুজ জার্সি। আমার মা যেহেতু চাইছে আমি একটা ভালো লেভেলে খেলবো আর ভালো দেশ সিলেট বাংলাদেশের হয়ে আমি খেলে দেখাবো যে আমি একটা ভালো লেভেলে খেলতেছি। আমার বাবাকে নিয়ে আমি একটু ভালো থাকতে চাই। সীমাবদ্ধতার পরও মেয়ের স্বপ্ন পূরণে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন চা শ্রমিক বাবা। ফাঁক পাই তাহলে আমি পাহাড়ে যাই, লাকড়িয়া নিয়ে বাজারে বিক্রি করিয়া বাচ্চারে এই খেলাধুলায় সহযোগিতা দিতে আসি। বাগানের সুবিধাবঞ্চিত মেয়েদের ফুটবলার হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছে জুম্মান লুসাই স্পোর্টস একাডেমি, যেখান থেকে উঠে আসছে অনেক প্রতিভাবান ফুটবলার। এখান থেকে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে আমার কোচ আছে শরীফ আহমেদ,
শরীফ আমাদের পরিশ্রম করে ওদেরকে একটা সৃষ্টি করেছে এবং আমার মেয়েরা এখন ঢাকা ক্লাবেও খেলতেছে। অনূর্ধ্ব 17 দলে খেললেও দীপার স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলার। বাফুফের সুদৃষ্টি ও পৃষ্ঠপোষকতা ঘুরিয়ে দিতে পারে দীপার মতো অনেক ফুটবলারের জীবন। আমি অনুরোধ করব যে আমাদের একাডেমির অনেক প্লেয়ারদের বুট নেই, জার্সি নেই, ভাড়া নেই, অনেক কিছু নেই, আমাদের খেলোয়াড়দেরকে একটু সাহায্য করার জন্য। হাজারো প্রতিবন্ধকতা মারিয়ে সদ্য ফোটা ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন গুনছেন দীপা মুন্ডার মতো আরও অনেক সুবিধাবঞ্চিত চা শ্রমিকের মেয়েরা। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যার। স্বপ্ন পূরণের লক্ষ্যে চা বাগানের মেয়ে দীপা মুন্ডা হতে চান দেশ সেরা ডিফেন্ডার। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন, এটাই তার বিশ্বাস। অপূবনিক, সময় সংবাদ, সিলেট। এবারে হকির খবর। সার্চ কমিটি থেকে ইমরোজ আহমেদকে অপসারণের দাবিতে আবারও জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছে হকির সাবেক খেলোয়াড়দের একটি পক্ষ। তারা আবারও দাবি করেন সংস্কারের নামে পক্ষপাতমূলক আচরণ করেছেন ইমরোজ আহমেদ। সার্চ কমিটি থেকে ইমরোজ আহমেদের অপসারণের দাবিতে 3 অক্টোবর হকি খেলোয়াড় সংগঠকের ব্যানারে সাবেক খেলোয়াড় রাসেল খান বাপ্পি, শহীদুল্লাহ টিটু, জাহিদ হোসেন, মাকসুদ আলম সহ কয়েকজন বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে। ছিলেন কয়েকজন ক্লাব কর্মকর্তাও। ক্রীড়া উপদেষ্টা বরাবর তারা একটি স্মারকলিপিও দেন। আজ আবারও এনএসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং মানববন্ধন করেন তারা। যাদেরকে আপনার সার্চ কমিটি দিয়েছে ইমরোজ সাহেবকে, উনি বিগত 15 বছর এই হকিতে আপনার নানানভাবে উনি দুঃশাসন এবং আপনার বিভিন্ন অন্যায়ভাবে অনেকরে আপনার খেলাধুলার মান যেভাবে নষ্ট হয়, যত দুর্নীতি আছে সব দুর্নীতির সাথে উনি সম্পৃক্ত ছিল। আজকে ওকে কি করে আজকে বাংলাদেশের এত ক্রীড়া জগতের মধ্যে একটা সার্চ কমিটিতে তাকে আমরা সদস্য করা হলো, সেটা আমাদের বোধগম্য নয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 ক্যারিয়ারের ইতি টানছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত সিরিজে হায়দ্রাবাদে খেলবেন শেষ ম্যাচ। বিকেলে সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এবং লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই সামনে রেখে অনুশীলন শুরু ব্রাজিলের। ইনজুরি নিয়ে বিপাকে টিম ম্যানেজমেন্ট। ভিনিসিয়াসের চোটে দলের সুযোগ পেলেন পেরেইরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।